ছাত্রছাত্রীদের হ্যাঁ আজকে আমরা বোঝাবো পদ পরিচয়। পদ পরিচয়, প্রত্যেকটা পদ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি পদ কয় প্রকার। আমরা জানি পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে ক প্রকার হলো? 1 2 3 4 5। পদ 5 প্রকার। 5 প্রকার, এই 5 প্রকার পদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সকলেই জানি কটা পদ সম্পর্কিত, সেটা হচ্ছে তাহলে পদ কাকে বলে আগে বুঝে নিই। পদ শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে, শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয় তখন সেই বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। যেমন দেখা যাচ্ছে যে একটি পদ হলো আকাশ। আকাশ একটি শব্দও হয়। তাহলে অর্থযুক্ত বর্ণ সমষ্টি হলো শব্দ, আর শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় পদ। আকাশ একটি শব্দ, আর আকাশের যখন হয়ে যাবে তখন সেটি হবে পদ। অর্থাৎ আকাশ যুক্ত এর সমান আকাশের, এর বিভক্তি যুক্ত হলো, আর আকাশ শব্দ থেকে আকাশেরটা যখন হলো তখন পদ। তাহলে কতগুলো বর্ণ সমষ্টি পাশাপাশি যুক্ত হয়ে যখন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে বলে শব্দ, আর শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যা গঠিত হয় তাকে বলা হয় পদ। পদ 5 প্রকার: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ আর ক্রিয়াপদ। এখন আমরা প্রত্যেকটা পদ সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমাদের কাজ হচ্ছে বিশেষ্য পদ কাকে বলে, এটা আমরা সবাই জানি। বিশেষ্য পদ, বিশেষ্য পদ নাম বোঝাতে যে পদ ব্যবহৃত হয়, নাম বোঝাতে যে পদ ব্যবহৃত হয় তাকে বিশেষ্য পদ বলে। নাম বোঝাতে, যে কোনো নাম বোঝাতেই যে পদ ব্যবহৃত হবে সেটাই বিশেষ্য পদ। যেমন যে কিছু হতে পারে, সেটা বই, খাতা, চেয়ার, টেবিল, আকাশ, পৃথিবী, সবই বিশেষ্য পদ, যাই নাম বোঝাবে। আর বিশেষণ পদ কাকে বলে? এগুলো আমরা অনেকেই জানি, কম বেশি না জানা নয়। এখন ব্যাপারটা হচ্ছে এই বিশেষ্য পদ কাকে বলে বললাম, বিশেষণটা পরে আসছি। বিশেষ্য পদের আবার ভাগ আছে। সাধারণত বিশেষ্য পদ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে। সাধারণত বিশেষ্য পদ আবার 6 প্রকার। বিশেষ্য পদ 6 প্রকার, সেটা আমরা দেখে নেব একটু। যেমন ব্যক্তিবাচক বিশেষ্য, ব্যক্তিবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য এবং নামবাচক বিশেষ্য, ওটা একই। যেমন এক হচ্ছে চক পেন্সিলই ভালো। এক হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য, জঘন্য। ব্যক্তিবাচক বিশেষ্য, এই ব্যক্তিবাচক বিশেষ্যের আবার দুটো নাম আছে, সংজ্ঞাবাচক আর নামবাচক।
সংজ্ঞাবাচক নামবাচক। মনে থাকবে। তাহলে ব্যক্তিবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক নামবাচক একটাই। বিশেষ্য পদ 6 প্রকার আমি বললাম, তার মধ্যে এক হচ্ছে এটি। এটি কাকে বলে না, যে বিশেষ্য পদে কোনো প্রাণী বা অপ্রাণীর নাম বোঝায়, যে বিশেষ্য পদে কোনো প্রাণী বা অপ্রাণীর নাম বোঝায় তাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য। যেমন জীবনানন্দ, যেমন কমলাকান্ত, কৃষ্ণা, কলকাতা, গঙ্গা, মহাভারত, এগুলো ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। হ্যাঁ, যেমন একটা দিলাম উদাহরণ, কলকাতা। 2 নম্বর হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক বিশেষ্য যে বিশেষ্য পদে কোনো বস্তু বা জিনিসের নাম বোঝায়, যে বিশেষ্য পদে কোনো বস্তু বা জিনিসের নাম বোঝায়, যেমন জুতো, ছাতা, এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। 2 হলো 3 নম্বর হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কাকে বলে না, যে বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট জাতির নাম বোঝায়, যে বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট জাতির নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন মানুষ, গরু, ছাগল। মানুষ, গরু, ছাগল ইত্যাদি। 4 নম্বর হচ্ছে গুণবাচক। যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝানো হয়, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝানো হয়, এই গুণবাচক বিশেষ্য বলে। গুণবাচক বিশেষ্যের মধ্যে রয়েছে দয়া, মায়া, এগুলো। 5 নম্বর রয়েছে ক্রিয়াবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। হালকা করে বোঝো, চাপ নিও না। যেমন খেলা, যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজের নাম বোঝায়, যেমন খেলা করা, ভোজন করা, চান করা, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক। আর সমষ্টিবাচক বিশেষ্য 6 নম্বর রয়েছে সমষ্টিবাচক। সমষ্টি মানে যোগফল। যে বিশেষ্য পদে দলগত বা সমষ্টিগত বা কোনো জাতীয় বস্তু বা কোনো ব্যক্তির নাম বোঝায় দলগত, সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সে তার মধ্যে রয়েছে, খুব সোজা বুঝে নেবে, শিক্ষক। শিক্ষক সমষ্টিবাচক বিশেষ্য। মন্ত্রী, নেতা, সমষ্টিবাচক। মেলা, কবি, উকিল, এগুলো সমষ্টিবাচক। এই গেল বিশেষ্য পদের শ্রেণীবিভাগ। বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদের শ্রেণীবিভাগ। এখন আমরা করব বিশেষণ পদ। বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বললে আমরা সবাই জানি যে বিশেষ্যের দোষ গুণ অবস্থা, অর্থাৎ বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় বিশেষণ পদ। বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় বিশেষণ পদ। যেমন মেয়েটি খুব ভালো, বা সাদা কাপড়, কাপড়টা বিশেষ্য। কাপড়টা কেমন? সাদা। সাদাটা হচ্ছে বিশেষণ, বিশেষের দোষ গুণ বোঝালো। নীল আকাশ, নীল আকার তালবস্য, আকাশটা বিশেষ্য, বিশেষণটা কি? নীল। আকাশটা কেমন? নীল। এটা গেল বিশেষণ। বিশেষণের আবার শ্রেণীবিভাগ আছে, নিখুঁতভাবে বুঝতে হবে, ক্লাস 8 এগুলি পাঠ্য। বিশেষণের শ্রেণীবিভাগ হচ্ছে বিশেষ্যের বিশেষণ। 1 নম্বর হচ্ছে বিশেষের বিশেষণ, 2 নম্বর হচ্ছে বিশেষণের বিশেষণ,
3 নম্বর সর্বনামের বিশেষণ, 4 নম্বর অব্যয়ের বিশেষণ, 5 নম্বর ক্রিয়া বিশেষণ। এই 5টা ভাগ আছে বিশেষণের। বিশেষের বিশেষণটা একে বলে না যে বিশেষণ পদে বিশেষ্যের দোষ গুণ অবস্থা বোঝায়। যে বিশেষণ পদে বিশেষ্যের দোষ গুণ অবস্থা বোঝায় সেটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। যেমন ছেঁড়া তার, ছেঁড়া তারটা কেমন ছেঁড়া, তাই কথা বলছি না তোমার সঙ্গে বাড়ি যা যা বাড়ি যা ওকে ছোড়া। যে বিশেষণ পদে বিশেষ্যের দোষ গুণ অবস্থা বোঝায়, যে বিশেষণ পদে বিশেষ্যের দোষ গুণ অবস্থা বোঝায়, যেমন ছেঁড়া তার, হ্যাঁ, বাজে কথা, এগুলো। আর রইল বিশেষণের বিশেষণ। যে বিশেষণ পদে অন্য একটি বিশেষণের দোষগুণ অবস্থা বোঝায়, অন্য একটি বিশেষণের দোষগুণ অবস্থা। যেমন কিরকম, যেমন এর আগে বলছিলাম ছেঁড়া তার, তার আগে খুব লাগিয়ে দাও, খুব ছেঁড়া তার। যখন ছেঁড়া তার, আমি একটু আগে বললাম ছেঁড়া তার, এই ছেঁড়াটা বললাম বিশেষের বিশেষণ। এবার এর আগে খুব লাগিয়ে দিলাম, খুব ছেঁড়া তার, তখন হয়ে গেল বিশেষণের বিশেষণ। তারের বিশেষণ ছিল ছেঁড়া, তার বিশেষণ খুব। হ্যাঁ, বুঝতে পেরেছ? এটা হলো বিশেষণের বিশেষণ। এছাড়া রয়েছে সর্বনামের বিশেষণ। যে বিশেষণ পদে সর্বনামের দোষগুণ অবস্থা বোঝায় সেটা হচ্ছে সর্বনামের বিশেষণ। যেমন মূর্খ তুই এসব কি বুঝবি, মূর্খ তুই এসব কি বুঝবি। মূর্খ ময় দীর্ঘ ক্ষয়ের, এই মূর্খটা হবে সর্বনামের বিশেষণ। মূর্খটা হলো সর্বনামের বিশেষণ। এছাড়া রয়েছে অব্যয়ের বিশেষণ। অব্যয় বিশেষণ হচ্ছে যে বিশেষণ পদে অব্যয়ের দোষগুণ অবস্থা বোঝায়, যে বিশেষণ পদে অব্যয়ের দোষগুণ অবস্থা বোঝায় সেটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। যেমন ঠিক যেন প্রেতের কাহিনী, ঠিক যেন করফলা একা ত একা র কাহিনী, ঠিক যেন প্রেতের কাহিনী। বুঝতে পেরেছ? এই ঠিকটা হচ্ছে সর্বনামের অব্যয়ের বিশেষণ। কারণ অব্যয়টা হচ্ছে যেন, অব্যয় হচ্ছে যেন, তার বিশেষণ হচ্ছে ঠিক, ঠিক যেন অব্যয়ের বিশেষণ মনে থাকবে। এরকম আরেকটি রয়েছে ক্রিয়া বিশেষণ। যে বিশেষণ পদে ক্রিয়াপদের দোষগুণ অবস্থা বোঝায়, যে বিশেষণ পদে ক্রিয়াপদের দোষগুণ অবস্থা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন সে চোখে ভালো দেখে, সে চোখে ভালো দেখে, সে চোখে ভালো দেখে। তো এই যে ভালোটা, দেখে তার বিশেষণ, দেখে হচ্ছে ক্রিয়া, দেখে হচ্ছে ক্রিয়া, ভালোটা হচ্ছে বিশেষণ, সেই জন্য হচ্ছে ভালোটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই গেল বিশেষণ পদের ভাগ। এরপরে হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলে সবাই জানি, যে সর্বনাম যে পদে, যে পদটা বিশেষ্য পদের পরিবর্তে বসে, যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে আমরা বলছি সর্বনাম পদ। যেমন আমি বলতে পারি রানী, সেই ইয়ে বলতে পারি, চক পেনের বোর্ড আমরা বলতে, যেমন আমরা বলতে পারি রানী, একটা পেন সব ঠিক আছে নাকি রানী, হ্যাঁ সব পেনগুলি কাজ করছি না। যেমন রানী
খুব ভালো, সব পেন এরকম দুবার লিখবে নিয়ে আর লিখবে না। রানী খুব ভালো মেয়ে, তারপরে লিখছি সে পড়াশোনায় ভালো। রানীর বদলে সে লিখলাম, এই সেটা হচ্ছে সর্বনাম পদ। তাহলে যে পদের দ্বারা, মানে যে পদ, কি বললাম তাহলে, যে পদ কার পরিবর্তে বসে, বিশেষ্য পদের পরিবর্তে বসে, সেই পদকে আমরা বলছি সর্বনাম পদ। যে লিখছিলেন সর্বনাম পদ কাকে বলে, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম পদের আবার অনেক ভাগ আছে, যেমন 6 প্রকার ভাগ আছে সর্বনাম। একটা হচ্ছে নির্দেশক সর্বনাম, একটা অনির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, আর সম্বন্ধবাচক সর্বনাম, আর আত্মবাচক সর্বনাম। যেমন নির্দেশক সর্বনামের উদাহরণ হচ্ছে নির্দেশক সর্বনাম হচ্ছে এই, এটি, এগুলো নির্দেশক। অনির্দেশক হচ্ছে কেউ, কিছু, এইগুলো। প্রশ্নবাচক সর্বনামের মধ্যে পড়ছে প্রশ্নবাচক কে, কি, এগুলো। সম্বন্ধবাচক মধ্যে পড়ছে যে, কমা, যা, এগুলো। আর রইল আত্মবাচক, এর মধ্যে রয়েছে বা নিজে, আপন, এগুলো। এগুলো সর্বনাম। আর বাকি হলো দুটো, সেই দুটো হচ্ছে অব্যয় আর ক্রিয়া। অব্যয় কাকে বলে, অব্যয় মানে ব্যয়, যার কোনো ব্যয় নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো ক্ষয় নাই বা ব্যয় নাই, তাকেই বলা হচ্ছে অব্যয়। অর্থাৎ বিভক্তি লিঙ্গ বচন ভেদে, বিভক্তি লিঙ্গ বচন ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না, সেই পদকে আমরা বলবো অব্যয় পদ। বিভক্তি লিঙ্গ বচন ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকবে, তাকে বলা হবে অব্যয় পদ। যেমন একটা অব্যয় পদের উদাহরণ হচ্ছে ও, ওকে তুমি পাল্টাতে পারবে, পারবে না। এবং পাল্টাতে পারবে, পারবে না, যা তাই থাকবে। সেই জন্য এগুলি হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ আবার 3 প্রকার। একটা হচ্ছে পদান্বয়ী অব্যয়, অব্যয় আবার 3 প্রকার। অব্যয় হলো অন্তস্থ। একটা হচ্ছে পদান্বয়ী, পদ একটা দন্তনয় বয়, অন্তস্থ দীর্ঘ। পদান্বয়ী অব্যয়, যে অব্যয় পদের মধ্যে অন্বয় সাধন করে। অন্বয় মানে পদের মধ্যে মিলন ঘটায়, তাকে বলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। যেমন আমি তোর সাথে যাব, একটা পদান্বয়ী অব্যয় উদাহরণ হচ্ছে সাথে। আমি তোর সাথে যাব, সাথেটা লাগালাম, সঙ্গে সঙ্গে একটা পদের সঙ্গে একটা পদের মিলন ঘটালো, এটি হচ্ছে পদান্বয়ী অব্যয়। 2 নম্বর হচ্ছে বাক্যান্বয়ী অব্যয়। বাক্যান্বয়ী, বয়াকার কয়েক হলো আকার দন্তনয় বয়ে অন্তস্থ দিল। বাক্যের মধ্যে অন্বয় সাধন করে যে পদ, এক বা একাধিক বাক্যকে যুক্ত করে দেয়, বাক্যান্বয়ী। এরকম উদাহরণ হচ্ছে কিন্তু। কিন্তু সুন্দর একটা লাইন দিই, তাহলে বুঝতে পারবে যে কিন্তু, আর, ও, এগুলো সব বাক্যান্বয়ী অব্যয়। আমরা পড়বো আর খেলবো, চলছে, কমা, খাতা ও পেন নিয়ে আয়, কমা, মারতে মারতে লোকটা মরে গেল কিন্তু কেউ এলো না, তুমি আসবে বলে আমি দাঁড়িয়ে আছি। এই যে বললাম,
বলে, কিন্তু, ও, আর, এগুলো হচ্ছে বাক্যান্বয়ী অব্যয়। আর একটি অব্যয় রয়েছে, তার নাম হচ্ছে অনন্বয়ী। অদন্তন্য দন্তন্বয়ী বয়ে অন্তস্থ দীর্ঘ। অনন্বয়ী অব্যয়, যে অব্যয় পদের সঙ্গে বাক্যের প্রত্যক্ষ যোগ নেই, অথচ মনের ভাব প্রকাশ যাদের ব্যবহার হয়। যে অব্যয় পদের সঙ্গে বাক্যের প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই, কিন্তু মনের ভাব প্রকাশে ব্যবহার হয়, এটা হচ্ছে অনন্বয়ী অব্যয়। যেমন ধিক ধিক করে শতধিক তোরে, যেমন ধিক ধিক একসঙ্গে হবে। ধিক ধিক করে তারে এই কারণে সবাই, এরকম আছে। বেশ তো কাল এসো, খুব কাজে আমরা বলি বেশ বেশ চমৎকার হয়েছে। হ্যাঁ, এ তো বেশ ভাবতে পারে, এ তো বেশ ভাবতে পারে। দুধ ছাই, এইগুলো হচ্ছে অনন্যই অব্যয়ের উদাহরণ। আরেকটি অব্যয় আছে, এগুলো উদাহরণ তিনটে মূল, তাছাড়া আরেকটা অব্যয় ব্যবহার হয়, সেটা হচ্ছে ধন্যাত্মক অব্যয় বা অনুকার অব্যয়। যেমন ঢং ঢং, চকচক, ঝকঝক, ঘর ঘর, টাপুর টুপুর, এগুলো হচ্ছে টাপুর টুপুর, টিপটপ, ঢিপ ঢাপ, এগুলো হচ্ছে অনুকার। আর ঢং ঢং, চকচক, ঝকঝক, শোঁ শোঁ, এগুলো হচ্ছে ধন্যাত্মক অব্যয়ের উদাহরণ। হলো সর্বশেষ একটি পদ আমাদের বাকি রইল, সেটি হচ্ছে ক্রিয়াপদ। সবাই আমরা জানি যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আমরা বলি ক্রিয়াপদ। তো এই ক্রিয়াপদ আবার দু প্রকার, একটা সমাপিকা ক্রিয়া, মানে সাধারণত দু প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা, আর একটা হচ্ছে অসমাপিকা। এই দু প্রকার ক্রিয়াপদ আছে। সমাপিকা ক্রিয়াপদ, যে ক্রিয়াপদে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ হয়, সমাপিকা ক্রিয়াপদ। যেমন আমি বই পড়ি, সে ভাত খায়। আর অসমাপিকা ক্রিয়াপদে, যে ক্রিয়াপদে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, অপ্রকাশিত থেকে যায়, এটা অসমাপিকা ক্রিয়াপদ বলে। যেমন আমি বই পড়ে, আমি বই পড়ে, এইটুকু হলে হবে না। তারপরে এমনি হাসতে বা ধরতে বা ফাঁস করতে, দেখে, এগুলো হচ্ছে অসমাপিকা। তো ক্রিয়ার পদের আরও অন্য শ্রেণীবিভাগও রয়েছে, তার মধ্যে রয়েছে অকর্মক্রিয়া, আর একটা হচ্ছে সকর্মক্রিয়া, আর একটা দ্বিকর্মক্রিয়া। অকর্মক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কোনো মানে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে তাকে অকর্মক্রিয়া। যে ক্রিয়ার কোনো কর্ম থাকে সেটা হচ্ছে সকর্মক্রিয়া। সমাপিকা, অসমাপিকা ছাড়াও আরো তিনটে রয়েছে, অকর্ম, সকর্মক আর দ্বিকর্মক। যে ক্রিয়ার কর্ম থাকে সেটা সকর্মক্রিয়া। যেমন আমি বই পড়ি, সকর্মক্রিয়া, হচ্ছে না। যেমন আমি বই পড়ি, পড়ির কর্ম রয়েছে বই, তো এটা হচ্ছে সকর্মক্রিয়া। আর যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না সেটা হচ্ছে অকর্মক্রিয়া। যেমন আমি পড়ি, অকর্মক্রিয়া। আমি পড়ি, আমি কি পড়ি, তার উত্তর নাই, এটা হচ্ছে অকর্মক্রিয়া। এরকম অকর্মক্রিয়া অনেক আছে, আসা যাওয়া, হাসা কাঁদা। আর দ্বিকর্মক্রিয়া, যে ক্রিয়া দুটো করে কর্ম থাকে তাকে বলা হচ্ছে দ্বিকর্মক্রিয়া। যেমন আমাকে একটা গান শোনাও, কি শোনাতে হবে? গান। কটা? একটা। তো এটি হলো দ্বিকর্ম, যে ক্রিয়া দুটি করে কর্ম থাকে সেটা হলো দ্বিকর্মক্রিয়া। এই পর্যন্ত করে নেবেন। বন্ধ কর, দেখছিস?